2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে ইপিবির তথ্যের সাথে প্রায় $14 বিলিয়ন রপ্তানি আয়ের ফারাক রয়েছে এনবিআরের তথ্যে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত লেনদেনের ভারসাম্য প্রতিবেদনে গরমিল উঠে এসেছে। এতে বলা হয়, সবশেষ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রপ্তানি আয় আসে $33.67 বিলিয়ন। অথচ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে এই অঙ্ক ছিল $47.47 বিলিয়ন। সে হিসাবে দুই সংস্থার দেয়া তথ্যের মতে ব্যবধান প্রায় $14 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আরও বলা হয়, বছর ব্যবধানে একই সময়ে রপ্তানি কম হয়েছে প্রায় 7%, অথচ ইপিবির তথ্য অনুযায়ী তা বেড়েছিল 4%। সেই হিসাবে প্রায় 11% মতো পার্থক্য দেখানো হয় বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় এই খাতে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান। আমরা কথা বলছি এখন তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস 24-এ। একই দেশের দুটি সংস্থার দুটি তথ্য এবং দুটি তথ্যের মধ্যে কিন্তু গরমিল বিশাল, কিভাবে সম্ভব? এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের বিভিন্ন যেসব সংস্থা, সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে পার্থক্য, এটা কেবল রপ্তানির ক্ষেত্রে না। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রির যে এগ্রিকালচার প্রোডাকশন ফিগার, তার সাথে আবার ফুড মিনিস্ট্রির ফিগারের আবার পার্থক্য হয়। এখন এই বিষয়টা দেখে কিন্তু অনেক দিন ধরে আমরা দৃষ্টি আকর্ষণ করছিলাম, আপনারা সাংবাদিকরাও লিখছিলেন যে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত যে আমাদের রপ্তানি সেটার সাথে ইপিবির যে ফিগার, সেটা বড় ধরনের গরমিল এবং এটা ক্রমান্বয়ে বাড়ছিল। এবং আমাদের রপ্তানিকারকরাও বলছিলেন যে আমরা তো রপ্তানি করতে অনেক বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের রপ্তানি কমে যাচ্ছে, কিন্তু ইপিবির ফিগার ধারাবাহিকভাবে একটা প্রবৃদ্ধি দেখাচ্ছিল। এখন যেটা এখন দেখা যাচ্ছে সেটা হলো যে আপনি ঠিকই বলেছেন যে $47 বিলিয়ন জুলাই এপ্রিলের রপ্তানি বলছে ইপিবি, সেখানে প্রকৃত পক্ষে যেটা এনবিআর এর ফিগার এবং বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টস আসছে সেখানে $33 বিলিয়ন কাছে, $14 বিলিয়ন একটা ঘাটতি। তো এতদিন পর্যন্ত কিন্তু আমরা এই যে প্রকৃত যে আসছে কম, এটাকে আমরা ট্রেড ক্রেডিটে আমরা এটাকে নেগেটিভ দেখাতাম। তো এখন ব্যালেন্স অফ পেমেন্টস যেটা হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্টস কিন্তু ঠিক আছে এবং রিজার্ভেও কত যোগ হবে সেটাও হিসাব কিন্তু ঠিক আছে, কোনো আর কি দ্বিধা না হয়। ট্রেড ক্রেডিটটা আমরা যদি দেখি সেখানে কিন্তু আবার ওই নেগেটিভটা -12 বিলিয়ন থেকে এটা -2 বিলিয়ন ডলারে এটাকে আবার নামিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে তথ্যের এই বড় ব্যবধান আসলে আমাদেরকে আসলে কি প্রমাণ করছে? ব্যবসায়ীরা তো একটা নির্দিষ্ট মানে পরিকল্পনা নিয়ে এগোনোর কথা বা এগোতে চায়, কিন্তু এই তথ্যের ব্যবধান কিন্তু আসলে আমাদের জন্য বিপদ ডেকে আনবে কিনা? অবশ্যই আমরা রং সিগন্যাল পাচ্ছি, আমাদের নীতি নির্ধারকরা রং সিগন্যাল পাচ্ছেন। সেখানে যেই প্রবৃদ্ধির হিসাবটা, যেটা আপনি ঠিকই বলেছেন যে 4% প্রবৃদ্ধি ওখানে দেখানো হচ্ছে ইপিবির ফিগারে, কিন্তু প্রকৃতপক্ষে এটা -7%, যেটা রপ্তানিকারকরাও বলছিলেন। সুতরাং নীতি নির্ধারকরা যে এই যে বিভিন্ন সিদ্ধান্ত যে নেবেন যে আমি ভর্তুকি কমাবো, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কতটুকু কমাবো, কি হারে কমাবো, বা আমি কোন ধরনের আরো সাহায্য সহযোগিতা করতে পারি রপ্তানিকারকদেরকে, সেটা তো ওই সিগন্যালটা থেকে তো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এবং ইপিবি হয়তো ডাবল কাউন্টিং করছিলেন এবং সেটার কারণে এটা একটা ইনফ্লেটেড একটা ফিগার এখানে আসছে, কিন্তু সেই ক্ষেত্রেও তাহলে এই হিসাবটা ঠিক করা উচিত ছিল। এবং সেই জায়গাটাতে তো আমার মনে হয় যে অনেক আগেই এই যে পার্থক্য, এটা কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন। ডক্টর মুস্তাফিজ, আমরা কিন্তু দেখেছি গত অর্থ বছরের শেষ 10 মাসে কিন্তু রপ্তানি কিন্তু প্রায় 7% কমেছে। এই ধরনের তথ্যের গোলমিল, সেই সাথে রপ্তানি কমে যাওয়া কোন দিকে ইঙ্গিত করছে? না, এটা তো ইঙ্গিত করছে সেটা হলো যে আমাদের খুবই গভীরভাবে চিন্তা করতে হবে যে আমাদের রপ্তানি সক্ষমতা এবং প্রতিযোগিতা সক্ষমতা কিভাবে আমরা আরো বাড়াতে পারি, সেটার দিকে আমাদের দৃষ্টি আরো বেশি দিতে হবে। আমাদের এই যে একটা নেগেটিভ প্রকৃত যদি আমরা হিসাবটা দেখি এনবিআর এর এবং বাংলাদেশ ব্যাংকের এই যে নেগেটিভ গ্রোথ, তাহলে তো সেখানে রপ্তানিকারকদের যে বিভিন্ন ধরনের তারা যেগুলো বলেন যে তাদের প্রকৃত রপ্তানি, সেটা তো তাহলে এটা প্রমাণিত হলো। আরেকটা হলো যে আমাদের
যে রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, এইসব দিকে যে নজর দেওয়া, সেটার যে প্রয়োজনীয়তা। এই কিছুদিন আগেও আমরা আমাদের 2027 সালে $110 বিলিয়ন একটা আমরা রপ্তানি একটা টার্গেট করেছি। তাহলে তো এগুলো সবগুলোই এখন রিথিঙ্ক করতে হবে। আমরা দেখতে পেয়েছি গত এক মাসে কিন্তু যে আমাদের যে চলতি হিসাবের ভারসাম্য, সেটি প্রায় $2 বিলিয়ন এক ধরনের ভারসাম্য লক্ষ্য করা গেছে। এটি দুশ্চিন্তার কিনা? না, আমাদের চলতি হিসাবে তো অবভিয়াসলি এটা যেহেতু আমাদের রপ্তানিটা বেশি দেখানো হচ্ছিল, সুতরাং সেটা তো চলতি হিসাবে রেমিটেন্সের সাথে মিলে আমাদের কিন্তু পার্থক্যটা কমেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রেড ব্যালেন্সই $18 বিলিয়ন নেগেটিভ। সুতরাং সেদিক থেকে তো অবশ্যই আমাদের একটা চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আমাদের আরো রেমিটেন্স বাড়িয়ে চলতি হিসাব বাড়াতে পারি, আমাদের রপ্তানি প্রবৃদ্ধি প্রয়োজনীয়তা তাগিদটা সেটা আরো বড়ভাবে সেটা প্রতিভাত হচ্ছে। তবে ব্যালেন্স অফ পেমেন্টসে আমাদের যে হিসাবটা যেটা নাকি আছে, সেখানে কিন্তু ওই যেটা নাকি এখানে পার্থক্য, ওইটা কিন্তু আবার ট্রেড ক্রেডিটের মধ্যে ওইটাকে আবার সমন্বয় করা হয়েছে। সুতরাং এখন আরো একটু এটা ভালোভাবে আমরা হিসাবটা করতে পারবো, প্রকৃত হিসাবটা এখানে আসবে। আর যে সিগন্যালটা আসছে সেটা হলো যে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে আরো অনেক বেশি আমাদেরকে উদ্ভাবন, প্রযুক্তি, দক্ষতা, উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি, এগুলোর দিকে আরো অনেক বেশি নজর দিতে হবে। এই যে একটা আর্টিফিশিয়াল একটা নাম্বারের পেছনে আমরা ঘুরছিলাম, এবং আমাদেরও তো এই যে এনবিআর বা ইপিবি বা বাংলাদেশ ব্যাংক, আমরা যারা গবেষণা করি, আমরা তো নিজেরা তথ্য উৎপাদন করতে পারি না, তাদের উপরে নির্ভর করতে হয়, নীতি নির্ধারকদের তাদের উপরে নির্ভর করতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের পক্ষ থেকেই একটা একটা তথ্য যাচ্ছে, একটা সিগন্যাল যাচ্ছে, যেটা নীতিমালা গ্রহণের ক্ষেত্রে একটা বড় ধরনের এখানে ব্যত্যয় এবং বিচ্যুতির সৃষ্টি করতে পারে, এবং যেটা নাকি বিপজ্জনক। ডক্টর মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য রপ্তানি এবং সমসাময়িক বিষয়ে আলোচনায়। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, জানাচ্ছিলেন রপ্তানি এবং রপ্তানির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সমসাময়িক বিভিন্ন কথাবার্তা।